আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সামরিক আইন জারি করে আবার নির্বাচন দেওয়ার দুরভিসন্ধি প্রেসিডেন্ট ট্রাম্পের। হোয়াইট হাউসে উপদেষ্টাদের নিয়ে বৈঠকের খবর ফাঁস। চীনকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা আমেরিকান নৌবাহিনীর। শেষ সময়েও চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালেন ট্রাম্প। ইউরোপে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের ভয়ঙ্কর নতুন প্রজাতি। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন যুক্তরাজ্য। টিকা নিয়ে গবেষকদের উদ্বেগ। এবং বিতর্কিত আইন বাতিলে চাপ বাড়াতে এবার রিলে অনশনে ভারতের কৃষকরা। শিখদের মন গলাতে মন্দিরে আকস্মিক সফরে মোদি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বীকৃত ফল বাতিল করে আবার নির্বাচন দিতে সামরিক আইন জারি করা যায় কিনা এই বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 জানুয়ারি হাউসে ইলেকটোরাল ভোট অনুমোদনের দিন শেষ খেলায় হেরে গেলে ট্রাম্প সে পথে হাঁটার চেষ্টা করবেন বলে মনে করছেন অনেকেই। বিস্তারিত দেখুন রিপোর্টে। নির্বাচনের ফল বদলে দেওয়ার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প তার আইনজীবী সিডনি পাওয়েল, আইনজীবী রুডি জুলিয়ানি, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস এবং কাউন্সিল প্যাট সিপোলোনকে নিয়ে আলোচনা করেন। দুদিন পর ওই বৈঠকের খবর ফাঁস হয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ফেক নিউজ উল্লেখ করে টুইটে লেখেন মার্শাল ল। মূলত নির্বাচনে ফল বদলে দিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়। এই ফল পাল্টে দেওয়ার জন্য যারা তথ্য হাজির করেছিলেন তাদের অন্যতম সিডনি পাওয়েল। তিনি অভিযোগ করেছিলেন ভোট কারচুপির পেছনে ভেনেজুয়েলা রয়েছে। আর মাইকেল ফ্লিনকে সম্প্রতি ক্ষমা করেছেন ট্রাম্প। তিনি চলতি সপ্তাহে বলেছিলেন পুনরায় নির্বাচন দিতে ট্রাম্প সামরিক আইন ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে তিনি সেনা মোতায়েন করবেন এবং আবার নির্বাচন আয়োজন করবেন। নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের খবরে বলা হয়, শুক্রবারের বৈঠকে সামরিক আইন জারির বিষয়টি ট্রাম্প বৈঠকে উত্থাপন করেন। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের কাছে তিনি জানতে চান সামরিক আইন জারি করা যায় কিনা। কিন্তু বৈঠকে উপস্থিত কয়েকজন জানিয়েছেন ফ্লিনের প্রস্তাবিত এই ভাবনা খারিজ করেছেন বৈঠকে উপস্থিত অন্য উপদেষ্টারা। তবে ট্রাম্প এ পথে হাঁটবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। শুক্রবার বৈঠকে উপস্থিত দুটি সূত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে নির্বাচনে কারচুপি তদন্তের দায়িত্ব সিডনি পাওয়েলকে দিতে চান ট্রাম্প। পাওয়েলকে বিশেষ কৌশলী হিসেবে নিয়োগ দিতে চান তিনি। তবে এই পদক্ষেপ ট্রাম্প কবে ও কিভাবে বাস্তবায়ন করবেন কিংবা আদৌ এই পদক্ষেপ নেবেন কিনা তাও স্পষ্ট নয়। যদিও ট্রাম্পের এই ভাবনার সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন ট্রাম্পের অধিকাংশ উপদেষ্টা। এর পেছনে কারণ হলো নির্বাচনে ভোট কারচুপিতে ভেনেজুয়েলা জড়িত এ বিষয়ে কোনো প্রমাণ দাখিল করতে পারেনি পাওয়েল। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার আগে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা ও কোম্পানিগুলোতে হ্যাকিংয়ে রাশিয়ার সন্দেহজনক ভূমিকার কারণে এই ব্যবস্থা নেওয়া হতে পারে। বাইডেনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে জানেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক ব্যক্তি জানিয়েছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা অপরাধীকে আর্থিক কিংবা প্রযুক্তিগত জরিমানা করতে পারে বাইডেন প্রশাসন। তবে পারমাণবিক অস্ত্রধর দুই শক্তিশালী দেশ যাতে সংঘাতে জড়িয়ে না পড়ে সেই বিষয়টি বিবেচনায় রাখা হবে। জো বাইডেন হোয়াইট হাউসে এলে যুক্তরাষ্ট্র চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ অনেকটাই গলবে বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের।
20 জানুয়ারি শপথ বাইডেনের, কিন্তু তার মাসখানেক আগেই বেইজিংয়ের সঙ্গে নয়া দ্বন্দ্বে জড়ালেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের বাণিজ্য যুদ্ধে ট্রাম্প। চীন সেনার সঙ্গে যোগ সাজসের অভিযোগে মূল চীনা ভূখণ্ডের অন্তত 59টি সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিলেন। স্পষ্ট জানালেন তার দেশের হিসাব নিরীক্ষার মানের সঙ্গে পাল্লা না দিলে কোনো চীনা সংস্থাকে তিনি আমেরিকায় পণ্য রপ্তানি করতে দেবেন না। বন্ধ থাকবে আমেরিকান স্টক এক্সচেঞ্জের দরজাও। যার পরিপ্রেক্ষিতে কড়া বিবৃতি দিয়ে চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কথায় কথায় যুক্তরাষ্ট্রের এই হুমকি তারা আর মেনে নেবেন না। দেশের ছোট বড় সংস্থাগুলোর অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা এর পাল্টা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সাগর যুদ্ধে চীনকে সবচেয়ে বড় শত্রু ও প্রতিপক্ষ হিসেবে মনে করছে আমেরিকান নৌবাহিনী। সম্প্রতি প্রকাশিত এক কৌশলপত্রে চীন ছাড়াও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতার কথা বলা হয়েছে। ওই কৌশলপত্রে বলা হয়েছে, চীন যেভাবে অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে এবং আগ্রাসী ভূমিকা নিয়ে টক্কর দিচ্ছে, তাতে দেশটিকে মোকাবেলা করার জন্য কৌশল নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। আরও দেখুন রিপোর্টে। আন্তর্জাতিক জলসীমায় একসময় একক আধিপত্য ছিল সাবেক সোভিয়েত রাশিয়ার পতনের পর সেই জায়গা দখল করে নেয় আমেরিকান নৌবাহিনী। সারা বিশ্বের জলপথে কৌশলগত ঘাঁটি, টহল, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এবার নব্য পরাশক্তি চীন চেষ্টা করছে টক্কর দেওয়ার। আমেরিকান নৌবাহিনী গত বৃহস্পতিবার যে কৌশলপত্র প্রকাশ করেছে, তাতে নৌবাহিনী, মেরিন কোর এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন। 3 বিভাগের প্রধান বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীনের আকাশচুম্বী সামরিক উন্নয়ন ও আগ্রাসী আচরণ বন্ধ করা না হয়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোকাবেলার ঝুঁকি নিতে হবে। নৌবাহিনী প্রকাশিত 36 পৃষ্ঠার এই কৌশলে বলা হয়েছে, প্রতিদিন সাগরে তাদেরকে চীন এবং রাশিয়ার মতো শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। আগামী দশকে সমুদ্রে ক্ষমতার ভারসাম্য কার দিকে ঝুঁকবে তা নির্ভর করছে আমেরিকা কিভাবে পাল্টা ব্যবস্থা নেয় তার উপর। মেরিন কমান্ডার জেনারেল ডেভিড বার্গার, নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল মাইক গিল্ডে এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান অ্যাডমিরাল কার্ল শুলস লিখেছেন, তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে চীনা নৌবাহিনী অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে এবং রাশিয়া অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করছে। 3 কর্মকর্তা বলেছেন, 2 দেশই আমেরিকার শত্রু, কিন্তু চীন সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদের কৌশলগত হুমকি হয়ে উঠছে। চীনের সামরিক সক্ষমতা দিন দিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলেও তারা উল্লেখ করেছেন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ইউরোপে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের ভয়ঙ্কর নতুন প্রজাতি। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন যুক্তরাজ্য। টিকা নিয়ে গবেষকদের উদ্বেগ। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার নিউ ইয়র্ক প্রসঙ্গ। করোনা
মহামারীতে অর্থনৈতিক ধাক্কায় টিকতে না পেরে নিউ ইয়র্ক শহর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন বহু অধিবাসী। জীবনযাত্রার ব্যয়, উচ্চ কর এবং অন্যদিকে আয় প্রায় বন্ধ বা কমে যাওয়ায় মানুষ তুলনামূলক কম ব্যয়বহুল শহর ও স্টেটে পাড়ি জমাচ্ছে। নিউ ইয়র্ক ছেড়ে চলে যাওয়া এমন পরিবারের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সবচেয়ে নাজুক পরিস্থিতি ছিল নিউ ইয়র্ক স্টেটে। একদিকে ভাইরাসের আক্রমণ, অন্যদিকে অর্থনীতির ধাক্কায় পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। ফলে করোনা মহামারী শুরুর পর থেকেই নিউ ইয়র্ক থেকে মানুষের অন্যত্র স্থানান্তরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নিউ ইয়র্ক ছেড়ে যাওয়া পরিবারগুলোর মালামাল স্থানান্তর নিয়ে কোম্পানিগুলো খুবই ব্যস্ত সময় পার করছে। মালামাল পরিবহনের প্রতিষ্ঠান রোডওয়ে মুভিং এর সভাপতি রস স্পেয়ার বলেন, তার প্রতিষ্ঠানটি এই গ্রীষ্মে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে ব্যস্ত সময় পার করেছে। মে ফ্লাওয়ার ও ইউনাইটেড ভ্যান লাইন্স নামের দুটি প্রতিষ্ঠানও রস স্পেয়ারের সুরে কথা বলছে। মে ফ্লাওয়ার ও ইউনাইটেড ভ্যান লাইন্স নিউ ইয়র্ক নগর থেকে অন্যান্য স্টেটে প্রায় 1000 পরিবারের মালামাল স্থানান্তর করেছে। এদের মধ্যে 28% ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় এবং 16% টেক্সাস ও নর্থ ক্যারোলিনায় স্থানান্তরিত হয়েছে। ফ্ল্যাট রেট নামের আরেকটি প্রতিষ্ঠান বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাস থেকে প্রতিষ্ঠানটি প্রায় 46% বেশি মালামাল স্থানান্তর করেছে। ক্রমাগত হারে লোকজন অন্যত্র স্থানান্তরের ফলে ভাড়াটিয়া না পেয়ে বাড়ির মালিকেরা মর্টগেজ এবং অন্যান্য বিল পরিশোধে হিমশিম খাচ্ছে। শুধু অক্টোবর মাসেই নগরের ম্যানহাটন এলাকায় প্রায় 5.5% অ্যাপার্টমেন্ট খালি হয়ে পড়ে। ভাড়াটিয়া সংকটের কারণে বাসা ভাড়াও নিম্নমুখী। ব্রুকলিনে গত বছরের তুলনায় প্রায় 3.4% বাসা ভাড়া কমেছে। কুইন্স এলাকার উত্তর পশ্চিম দিকের বাড়িগুলোতে কমেছে প্রায় 13%। করোনা মহামারী শুরুর পর থেকে নিউ ইয়র্ক শহর ছেড়ে অন্যত্র স্থানান্তরের হার ঊর্ধ্বগামী হলেও পরিসংখ্যান বলছে বেশ কয়েক বছর ধরেই বাসিন্দারা নিউ ইয়র্ক শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ব্লুমবার্গের তথ্য মতে গত 9 বছরে নিউ ইয়র্ক থেকে প্রায় 10 লাখ বাসিন্দা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। 2018 সালের আদমশুমারি অনুযায়ী প্রতিদিন প্রায় 277 জন নিউ ইয়র্ক থেকে চলে যাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি আমেরিকানদের অধিকাংশই বসবাস এই নিউ ইয়র্ক শহরে, যাদের অনেকে ট্যাক্সি, উবার, রেস্টুরেন্ট কিংবা কফি শপে কাজ করে পরিবার চালান। করোনা মহামারীর পর থেকে বাংলাদেশিদের মধ্যেও অন্যত্র স্থানান্তরের হিড়িক পড়েছে, যাদের বেশিরভাগই বাফেলো, আলবেনি, মিশিগান, ফিলাডেলফিয়া ও ফ্লোরিডাতে স্থানান্তরিত হচ্ছেন। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস আপডেট। ব্রিটেন সহ ইউরোপের কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত হয়েছে। বলা হচ্ছে এই নতুন প্রজাতির ভাইরাস আরও দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-কে সতর্ক করেছে ব্রিটেন। WHO জানিয়েছে যুক্তরাজ্য করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভিন্ন বৈশিষ্ট্যের এক ভয়ঙ্কর করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অনেক দেশ এখন ব্রিটেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বা নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে। নেদারল্যান্ডস এবং বেলজিয়াম এরই মধ্যে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। লন্ডন থেকে বেলজিয়াম পর্যন্ত ট্রেন সার্ভিসও নিষিদ্ধ করা হয়েছে। ইটালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার সরকার ফ্লাইট নিষিদ্ধ করার কথা ভাবছে। ফ্রান্স ও জার্মানিও একই ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। এই নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে মারাত্মক উদ্বেগের পটভূমিতে গতকাল হঠাৎ করেই লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বিরাট অংশ জুড়ে কঠোর লকডাউন জারি করা হয়। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতি থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের থেকেও বেশি। যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নতুন প্রজাতির মাধ্যমে সংক্রমণ খুবই দ্রুত ছড়াচ্ছে। প্রাথমিক তথ্য ও দক্ষিণ পূর্বে দ্রুত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শে সরকার জানাচ্ছে এই নতুন প্রজাতি আরও বেশি ক্ষতিকারক। নতুন প্রজাতির করোনা ভাইরাস আগের চেয়ে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তবে তা আগের প্রজাতির চেয়ে বেশি প্রাণঘাতী নয় বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্য ছাড়াও নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতে এই নতুন প্রজাতির উপস্থিতি পাওয়া গেছে। তবে এই প্রজাতি করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে ভিন্ন প্রতিক্রিয়ায় দেখায় বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। WHO জানিয়েছে যুক্তরাজ্য করোনা ভাইরাসের রূপান্তরের তথ্য তাদের সঙ্গে বিনিময় করেছে। সংস্থার পক্ষ থেকে সদস্য রাষ্ট্রগুলোকে এই বিষয়ে অবহিত করার উদ্যোগ নিচ্ছে। ব্রিটিশ গবেষকরা লন্ডন এবং আশপাশের অঞ্চলে যে ভাইরাসের অস্তিত্ব দেখছেন সেটিকে তারা নিউ ভ্যারিয়েন্ট অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের ভাইরাস বলে বর্ণনা করেছেন। এটি যে আগেটির চেয়ে অনেক বেশি প্রাণঘাতী বা মারাত্মক সেরকম প্রমাণ তারা এখনো পাননি। আর এটিকে মোকাবেলার ক্ষেত্রে করোনা ভাইরাসের নতুন টিকা কতটা কাজে দেবে সেটি নিয়ে এখন ভাবনা দেখা দিয়েছে। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সৌদি আরবের আকাশ, সড়ক ও নৌপথের মাধ্যমে অন্যান্য রাষ্ট্র থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখার ঘোষণা এসেছে। স্থানীয় সময় গতকাল রবিবার কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী এক সপ্তাহ সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। এমনকি সড়ক পথ ও নৌপথেও এই সময়ের মধ্যে কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে এর পরের সপ্তাহ পর্যন্ত। যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এবার বাংলাদেশ প্রসঙ্গ। মানব উন্নয়ন সূচকে বিশ্বের 185টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 133তম। সূচকে গত বছরের তুলনায় 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক প্রতিবেদন 2020 প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। সোমবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান। বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান। পাকিস্তান 1 বছরের ব্যবধানে 2 ধাপ পিছিয়ে 154তম, নেপাল 5 ধাপ এগিয়ে 142তম এবং আফগানিস্তান 1 ধাপ এগিয়ে 169তম অবস্থানে রয়েছে। প্রতি বছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করে UNDP। এবার আন্তর্জাতিক সংবাদ। নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া। দেশটি বলেছে 44 দিনের ওই যুদ্ধে তাদের 14,286 সেনা নিহত ও 22,400 জন আহত হয়েছে। এছাড়া আরও প্রায় 1000 সেনার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত 27শে সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং 44 দিন ধরে চলা এই সংঘর্ষের দুপক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়। গত 10ই নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয় দুদেশ। তবে তার আগে আজারবাইজান বেশ কিছু এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এই যুদ্ধে আজারবাইজান তার পক্ষের হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। বিতর্কিত আইন বাতিলের চাপ বাড়াতে এবার রিলে অনশনে ভারতের কৃষকরা, শিখদের মন গলাতে মন্দিরে আকস্মিক সফরে মোদি। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা।
যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে ২৬ দিন ধরে আন্দোলন করছেন কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি, তাই সরকারের ওপর আরও চাপ বাড়াতে চান কৃষকরা। এর অংশ হিসেবে সোমবার থেকে রিলে অনশন শুরু করেছেন তারা। এদিকে হঠাৎ শিখ মন্দির পরিদর্শন করে পুজো দিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত রিপোর্টে। টানা ২৬ দিনের দিল্লি ঘেরাও কর্মসূচিতে মন গলেনি নরেন্দ্র মোদী সরকারের। কৃষক বিরোধী বিতর্কিত আইন বাতিলের দাবিতে কনকনে শীতে দিল্লির রাস্তায় লাখো কৃষক। সরকারের যেন কোনো বিকারী নেই। এবার তাই চাপ আরও বাড়াতে ভারতের অন্যান্য রাজ্যের কৃষকদের রিলে অনশনে যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ জানানোর জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারীরা। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব বলেন, সোমবার থেকে ২৪ ঘন্টা রিলে অনশন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি সীমানায় প্রতিটি প্রতিবাদী স্থলেই এই অনশন শুরু হবে। একসঙ্গে কমপক্ষে ১১ জন থাকবেন অনশনে। অনশনের পাশাপাশি আগামী দিনগুলোতে আন্দোলন চলাকালীন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিও নিয়েছে কৃষক সংগঠনগুলো। ভারতে প্রতি বছর ২৩ ডিসেম্বর কৃষক দিবস পালিত হয়। সংগঠনগুলোর পক্ষ থেকে ওই দিন দেশের সকল কৃষককে দুপুরের খাবার না খাওয়ার অনুরোধ জানানো হয়েছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৬ দিন ধরে দিল্লির সিংঘু, তির্কি, ইউপি গেট এবং চিল্লা সীমান্তে অবস্থান নিয়েছেন কৃষকরা। দিল্লির প্রবল শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এই ২৬ দিনে অন্তত ৩৫ জন কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিজের গায়ে গুলি করে আত্মহত্যা করেছেন এক শিখ পুরোহিত। এদিকে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তখনই দিল্লিতে এক শিখ মন্দিরে আকস্মিক সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার শিখ মন্দিরে গিয়ে মোদী পুজো দিয়েছেন ও দর্শনার্থীদের সঙ্গে ছবিও তুলেছেন। এই সফরে গিয়ে মোদী শিখ ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপ করেন এবং দর্শনার্থীরা ছবি তুলতে চাইলে তাদের সঙ্গে ছবি তোলেন তিনি। ভারতে চলমান কৃষক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন মূলত শিখরাই। এসব শিখের মন গলাতেই মোদীর এই আয়োজন। নরেন্দ্র মোদী যে শিখ মন্দিরে গিয়েছেন তার অবস্থান ভারতের সংসদ ভবনের কাছাকাছি। এই মন্দিরে শিখ ধর্মগুরু তেগ বাহাদুরকে দাহ করা হয়েছিল। সফর সম্পর্কে মোদী টুইটার পোস্টে লিখেছেন, আমি অত্যন্ত ধন্যবোধ করেছি। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এ বছরের ডিসেম্বর মাসটি মহাকাশে বেশ ঘটনাবহুল। এ মাসে দেখা গেছে উল্কা বৃষ্টি, তারপর সূর্যগ্রহণ। আজ মহাকাশে যা ঘটতে যাচ্ছে তা শেষবার হয়েছিল প্রায় ৪০০ বছর আগে। এক মহাজাগতিক অতি বিরল দৃশ্যের সাক্ষী হচ্ছে বিশ্ব। সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনির যুগলবন্দি। সোমবার রাতে এই দুটি গ্রহ এতই কাছে চলে আসবে যে আবহাওয়া অনুকূল থাকলে খালি চোখেও তা বোঝা যাবে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরজগতের দুটি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘটনা নয়। বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়, তবে এতটা কাছ দিয়ে নয়। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৬২৩ সালে। তখনও বিজ্ঞানী গ্যালিলি জীবিত। টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর সেই ঘটনা ঘটেছিল। সেই হিসাবে ৩৯৭ বছর পর আবার এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে পারবে পৃথিবীবাসী। এবার খেলার সংবাদ। বরফের ঠান্ডা পানিতে সাঁতার কেটে রেকর্ড গড়লেন উত্তর পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার সাঁতারুরা। রেকর্ডময় এই সাঁতারে ৫০৫ জন প্রতিযোগিতা অংশ নেন। তারা সবাই মিলে ১২.৫ কিলোমিটার সাঁতার কাটেন। প্রত্যেকে গড়ে ২৫ মিটার সাঁতার কাটেন। রাশিয়ার সাবমেরিন শিপইয়ার্ডের বরফের ঠান্ডা পানিতে আয়োজিত ওই প্রতিযোগিতায় ৫ শতাধিক অ্যাথলেট অংশ নেন। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আয়োজিত সাঁতার প্রতিযোগিতাটি প্রায় ৫ ঘন্টা ধরে চলে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ওই প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ ৯ বছর বয়সী এক অ্যাথলেট অংশ নেয়। বয়স্কদের মধ্যে ৮০ বছর বয়সী এক সাঁতারুও অংশ নেন। এবার সংস্কৃতি সংবাদ।
অনেকদিন ধরে সবকিছু থেকে কিছুটা দূরে ছিলেন ভারতের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি শুটিং শুরু করেছেন, আর শুটিংয়ের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়ে বাড়িয়ে দিলেন সবার উৎকণ্ঠা। বর্ষিয়ান এই অভিনেতার অসুস্থতার জেরে শেষ পর্যন্ত সাময়িকভাবে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য কাশ্মীর ফাইলসের শুটিং শুরু করেন মিঠুন চক্রবর্তী। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পাকস্থলীতে সংক্রমণের জেরেই মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তার অসুস্থতার খবরে বলিউড ও কলকাতার শোবিজে দুশ্চিন্তা ছড়িয়েছে, উদ্বেগে রয়েছে তার পরিবারও। এবার একটি অন্যরকম সংবাদ। সুখী হতে কি লাগে? অর্থ, সম্পত্তি, ক্ষমতা? না, এসব নাকি মানুষের আরও অপ্রাপ্তি বাড়ায়, অসুখী করে। সম্পদশালী না হয়েও সুখী হওয়া যায়, তার জলজ্যান্ত প্রমাণ ছোট্ট দেশ ভুটান। বিশ্বের সব দেশ যেখানে জিডিপি বা জাতীয় প্রবৃদ্ধির মাপ যোগ করে, ভুটানে তা মাপা হয় জাতীয় হ্যাপিনেস বা সুখ দিয়ে। বিস্তারিত দেখুন রিপোর্টে। তরুণ বয়সে রাজা জিগমে সিংহে ওয়াংচুক সে দেশে প্রথম বিভাগ ফুটবল লিগে একজন খেলোয়াড় ছিলেন। তিনি ছিলেন গোলকিপার। একদিন রাজা খেয়াল করলেন তার দল গোল দেয়, তবে কখনো গোল খায় না। পরে তিনি জানতে পারেন বিপরীত দলের সবাই এই ভেবে গোল খেয়েই যাচ্ছে যে গোলকিপার তো রাজা, তাই রাজার সম্মান রক্ষার্থে কেউ গোলই দিতে আসেন না। গোলপোস্টের সামনে বল এনে বল অন্যদিকে পাঠিয়ে দেয়। আর এটি তিনি যেদিনই জানতে পারলেন সেদিন থেকেই তিনি ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি চান না কেউ তার জন্য এভাবেই হেরে যান। এমনই এক দেশ ভুটান। ছোট্ট ছিমছাম পাথুরে পাহাড়ের মনোরম একটি দেশ ভুটান। সে দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাপিত, কৃষক সবাই গাইডের কাজ করে। অর্থাৎ আপনাকে যে একটু আগে রাস্তা দেখিয়ে দিল, কিছুক্ষণ পর হয়তো আপনি জানতে পারবেন তিনি একজন বিরাট বড় শিল্পপতি। পথে দেখলেন খোলা ট্রাকে দাঁড়িয়ে সাধারণ কেউ কিছু বিলি করছেন, পরে জানলেন তিনি সে দেশের প্রধানমন্ত্রী। এমনই এক দেশ ভুটান। একমাত্র বাংলাদেশের নাগরিকেরা এই দেশটিতে ফ্রি ভিসা পান। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে এই দেশে যেতে আপনাকে কোনো ঝামেলায় পোহাতে হবে না। সেখানকার ডাক্তার, নার্স থেকে শুরু করে সব কর্মচারী নারী। শুধু কি হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় এলে দেখবেন দোকানপাটও চালাচ্ছেন নারীরা। সীমিত সম্পদের দেশ ভুটান পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে বিবেচিত। আসলে ভুটানে জীবনযাপনের মান বিচার করা হয় গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দ্বারা, অন্যান্য দেশের মতো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মাধ্যমে নয়। দেশটির সরকার জনগণের বস্তুগত ও মানসিক শান্তির কথা বলেন। এই বিষয়টি পর্যবেক্ষণ করা হয় দেশটির গ্রস ন্যাশনাল হ্যাপিনেস সেন্টার থেকে। এই সংস্থা একজন মানুষ পরিচালনা করেন। অধিকাংশ ভুটানবাসী তার জীবন নিয়ে বিরাট সুখী। ভুটানের মানুষ খুবই নম্র, শান্ত, অপরাধ তেমন নেই বললেই চলে। আইন মেনে চলার দিক দিয়েও ভুটানের নাগরিকরা অনেকের কাছে শ্রদ্ধার পাত্র। দেশপ্রেমেও তাদের কোনো জুড়ি নেই। সুখী মানুষের দেশটিতে জনসংখ্যা মাত্র 7.5 লাখ, ভূখণ্ড 38,364 বর্গ কিলোমিটার, প্রধান ভাষা জংঘা, রাষ্ট্রীয় ধর্ম বৌদ্ধ, এছাড়া হিন্দু ধর্মও রয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার তানরি দর্জি। তারা দুজনেই বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন। গোটা দেশটিতে কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই। এছাড়াও নেই কোনো নৌবাহিনী, বিমান বাহিনী। পরিবেশ সচেতনতায় 1993 সাল থেকে পলিথিন নিষিদ্ধ করা হয় এই দেশে। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে ভুটানে 1999 সাল পর্যন্ত টিভি এবং ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিল। তবে আধুনিক প্রযুক্তি থেকে সমগ্র দেশকে আলাদা করা অসম্ভব ছিল, তাই রাজা এই নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নেন। এই ক্ষেত্রে ভুটান টেলিভিশন ব্যবহারের দিক থেকে বিশ্বের শেষ দেশ। ভুটানে সবাই এক ধরনের পোশাক পরেন, ফলে কে গরিব কে ধনী আলাদা করার কোনো বালাই থাকে না। ভুটানে এখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। সংসদের অধিকাংশ সদস্যই উচ্চশিক্ষিত। তবে সুপ্রিম পাওয়ার এখনও রাজার হাতেই এবং রাজপরিবার এখনও উচ্চ আসনে আসীন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সামরিক আইন জারি করে আবার নির্বাচন দেওয়ার দুরভিসন্ধি প্রেসিডেন্ট ট্রাম্পের। হোয়াইট হাউসে উপদেষ্টাদের নিয়ে বৈঠকের খবর ফাঁস। চীনকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা আমেরিকার নৌবাহিনীর। শেষ সময়েও চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালেন ট্রাম্প। ইউরোপে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের ভয়ঙ্কর নতুন প্রজাতি। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন যুক্তরাজ্য। টিকা নিয়ে গবেষকদের উদ্বেগ। এবং বিতর্কিত আইন বাতিলের চাপ বাড়াতে এবার রিলে অনশনে ভারতের কৃষকরা। শিখদের মন গলাতে মন্দিরে আকস্মিক সফরে মোদি। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।